লিও টলস্টয়ের দ্য ডেথ অফ ইভান এলিচের শুরুটা একটা মৃত্যু দিয়ে হলেও এই গল্পটা কিন্তু মোটেই মৃত্যুকে নিয়ে নয়, বরং এটা একটা জীবনের ব্যবচ্ছেদ, এক আত্মার পোস্টমর্টেম। চলুন এই ব্যবচ্ছেদের গভীরে গিয়ে দেখি কি পাওয়া যায়। দেখুন, টলস্টয় এখানেই তার সেরা চালটা চেলেছেন। সাধারণত গল্প যেভাবে শুরু হয় তিনি ঠিক তার উল্টো পথে হেঁটেছেন। গল্পটা শুরুই করেছেন একেবারে শেষ থেকে। আর এর ফলে কি হয়েছে জানেন? আমরা যারা পড়ছি তারা যেন একরকম গোয়েন্দা হয়ে যাই। যেহেতু আমরা শুরুতেই জানি শেষটা কতটা শূন্য, তাই আমরা ইভানের পুরো জীবনটাকে একটা অনুসন্ধানের চোখে দেখতে বাধ্য হই। এটা কোনো সাধারণ জীবনই নয়, এটা একটা জীবনের ময়নাতদন্ত। তো আমাদের তদন্তটা শুরু করা যাক। আর শুরুতেই যে বিষয়টা চোখে পড়ে তা হলো ইভানের মৃত্যুটা তার চারপাশের মানুষের কাছে কোনো দুঃখের ঘটনা নয়, বরং একটা ঝামেলার মতো, একটা প্রশাসনিক অসুবিধা যা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারলেই ভালো। ভাবুন একবার দৃশ্যটা। প্রথম অধ্যায়েই আমরা একটা শীতল, অনুভূতিহীন জগতে ঢুকে পড়ি, যেখানে সবাই শোকের একটা ভাব করে আছে, কিন্তু মনে মনে কি চলছে? সহকর্মীরা হিসেব করছে এই সুযোগে কার প্রমোশন হবে। ইভানের স্ত্রী ভাবছে পেনশনের টাকাটা ঠিকঠাক পাওয়া যাবে তো, আর ওর বন্ধু সে তো শুধু ভাবছে কখন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে। টলস্টয়ের এই একটা লাইনে পুরো ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে মৃত্যুর কঠিন একাকী সত্য, আর অন্যদিকে সমাজের বানানো নিয়মকানুনের আড়ালে লুকিয়ে থাকা নির্লজ্জ স্বার্থপরতা। এই দুয়ের মাঝখানের ফাঁকটা এখানে একেবারে স্পষ্ট। আচ্ছা, তো প্রশ্নটা হলো, একটা মানুষের মৃত্যু কিভাবে এতটা অর্থহীন হতে পারে? এর উত্তর পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। দেখতে হবে ইভান আসলে কেমন জীবন কাটিয়েছিল, যার পরিণতি এতটা শূন্য আর দুঃখহীন হল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। টলস্টয় বলছেন ইভানের জীবনটা ছিল সবচেয়ে সহজ, সবচেয়ে সাধারণ, আর ঠিক সেই কারণে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু কিভাবে একটা সহজ, সাধারণ জীবন ভয়ঙ্কর হতে পারে? কারণ এই জীবনটা ভেতর থেকে আসেনি, এটা তৈরি হয়েছিল বাইরের লোকের হাততালি পাওয়ার জন্য। ইভানের জীবনের পথটা ছিল একদম ছকে বাঁধা। বিয়েটা ভালোবাসার জন্য নয়, কারণ সমাজে এটাই সঠিক বলে মনে করা হয়। চাকরিতে ধাপে ধাপে উন্নতি, কারণ সবাই তাই করে। একটা সুন্দর করে সাজানো অ্যাপার্টমেন্ট, তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল সামাজিক নিয়ম মেনে চলা, নিজের ভেতরের অনুভূতি থেকে নয়। আর সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? তার এই লোক দেখানো জীবনের প্রতীক, তার সেই শখের সাজানো বাড়িটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভাবা যায়, নতুন পর্দা টাঙাতে গিয়ে পাওয়া ছোট্ট একটা আঘাত, সেখান থেকেই সবকিছুর শুরু। আর এই শারীরিক অসুস্থতাই যেন এক নির্মম সত্যের মতো এসে হাজির হয়। এতদিন ইভান যা কিছু সাজিয়ে রেখেছিল, এই অসুস্থতায় এসে সেই সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে শুরু করে। এই যে ব্যথাটা, এটা কিন্তু শুধু শরীরের ব্যথা নয়, এটা যেন এক দৈব বাণী, একটা বাস্তব সত্যি যা কোনোভাবেই অস্বীকার করা যায় না, কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। এই ব্যথাটা ইভানের সব ভনিতা, সব সামাজিক মিথ্যার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। আর এই অসহ্য যন্ত্রণা থেকেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর প্রশ্নটা, যেটা সে সারা জীবন এড়িয়ে চলেছিল। আচ্ছা, আমার পুরো জীবনটাই কি একটা ভুল ছিল? তার ওই সঠিক আর সুন্দর জীবনটা আসলে ছিল এই প্রশ্নটা থেকে পালানোর একটা বর্ম। তো এমন একটা অবস্থায় মানুষ কি চায়? চায় চারপাশের মানুষ তাকে বুঝুক, তার পাশে থাকুক। কিন্তু ইভানের ক্ষেত্রে হলো ঠিক তার উল্টোটা। তার চারপাশের সমাজ যেন তার বিরুদ্ধে একটা নীরব ষড়যন্ত্রে লিপ্ত হল। কি সেই ষড়যন্ত্র? একে বলা যেতে পারে মিথ্যার ষড়যন্ত্র। ডাক্তাররা কঠিন কঠিন ল্যাটিন শব্দ বলে নিজেদের অজ্ঞতা ঢাকার চেষ্টা করে। স্ত্রী জোর করে ওষুধ খাইয়ে ভাবে সব ঠিক হয়ে যাবে। মেয়ে ভাবে বাবার এই অসুস্থতাটা একটা লজ্জার ব্যাপার। সবাই মিলে একটা নাটক করে চলেছে, যেন কিছুই হয়নি। কিন্তু এটা ইভানকে সাহায্য করার জন্য নয়, নিজেদের স্বস্তি রক্ষার জন্য। এখানে টলস্টয়ে একটা অসাধারণ তুলনা করেছেন। তিনি বলছেন, ডাক্তার যখন ইভানকে পরীক্ষা করছিলেন, তখন তার মুখের ভাবটা ঠিক তেমনই ছিল যেমনটা ইভান নিজে আদালতে কোনো আসামিকে শাস্তি দেওয়ার সময় করত। কি সাংঘাতিক, তাই না?
এই মিথ্যার দমবন্ধ করা আবহের মধ্যে হঠাৎ যেন এক ঝলক তাজা বাতাস আসে, আর সেই বাতাসটা নিয়ে আসে এক সাধারণ কৃষক ভৃত্য গেরাসিম। পার্থক্যটা দেখুন, একদিকে ইভ্যানের পরিবার, যাদের কাছে তার মৃত্যুটা একটা বিরক্তির কারণ, আর অন্যদিকে গেরাসিম। সে কোনো বড় বড় কথা বলে না, শুধু নীরবে সেবা করে যায়। সে মৃত্যুর কঠিন সত্যিটাকে মেনে নেয়। তার কাজগুলো কোনো সামাজিক নিয়ম মেনে নয়, সাধারণ মানবতা থেকে উৎসারিত। গেরাসিমের একটা সহজ কথাতেই যেন পুরো দর্শনটা লুকিয়ে আছে। সে বলে, আমরা তো সবাই একদিন মরব, তাহলে একটু কষ্ট করতে আপত্তি কথায়। কোনো জটিল সান্ত্বনা নয়, শুধু এই সহজ অকপট সত্যটাই ইভানকে প্রথমবার সত্যিকারের শান্তি দেয়। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ইভান তার জীবনের শেষ লড়াইটা লড়বে। একটা ভয়ঙ্কর কিন্তু শেষ পর্যন্ত এক অলৌকিক রূপান্তরের মধ্যে দিয়ে সে যাবে। টলস্টয় এখানে কালো বস্তার একটা ভয়ঙ্কর রূপক ব্যবহার করেছেন। এটা হলো মৃত্যুর এক জীবন্ত অনুভূতি, যেন কেউ তাকে একটা দমবন্ধ করা অন্ধকার গর্তে ঠেলে দিচ্ছে। এই অনুভূতিটা মৃত্যুর বিমূর্ত ভয়কে একেবারে বাস্তব আর শারীরিক করে তোলে। এই রূপান্তরটা কিন্তু একবারে হয় না, কয়েকটা ধাপে হয়। প্রথমে একটা আর্তনাদ, যা তার এতদিনের সাজানো সত্তাটাকে ভেঙে ফেলে। তারপর হঠাৎ তার কান্নারত ছেলের জন্য এক ঝলক মায়া জন্মায়, আর এই মায়া জন্মানোর সঙ্গে সঙ্গে সে ওই কালো বস্তার বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দেয়। আর তখনই ভয়ের বদলে জায়গা নেয় আলো। তার মানে আসল পরিবর্তনটা কোনো ওষুধে হয়নি, হয়েছে এক ফোঁটা সহানুভূতির জন্মে। জীবনে প্রথমবারের মতো সে নিজের কথা না ভেবে অন্যের কষ্টটাও অনুভব করে, আর এই নিঃস্বার্থ আবেগের একটা স্ফুলিঙ্গই এক নতুন চেতনার দরজা খুলে দেয়। আর এই পরিবর্তনের পর কি হল? টলস্টয় লিখছেন, সে তার পুরনো অভ্যস্ত মৃত্যুর ভয়টাকে খুঁজল, কিন্তু খুঁজে পেল না। ভয়টা যেন উবে গেছে। যে ভয়টা তার পুরো অসুস্থতার সময়টাকে নিয়ন্ত্রণ করেছিল, সেটা নেই। গল্পের শেষ লাইনটা হল, আর মৃত্যুর জায়গায় ছিল আলো। এটা কোনো শারীরিক আরোগ্য নয়, এটা এক আধ্যাত্মিক মুক্তি। যে আমিটা এতদিন ভয় পেত, সেই আমিটাই যখন শেষ হয়ে যায়, তখন আর ভয় পাওয়ার মতো কেউ থাকে না। তাহলে পুরো আলোচনার শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি একটা নিখুঁত সুন্দর জীবনই সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে, তাহলে সত্যিকারের ভালোভাবে বেঁচে থাকা বলতে আমরা ঠিক কী বুঝব? এই প্রশ্নটা টলস্টয় আমাদের সবার জন্য রেখে গেছেন।